বাংলাদেশে পণ্যের আমদানির ক্ষেত্রে অস্বাভাবিক শুল্ক আরোপের পর এবার আমেরিকার পর ভারত থেকে বড় ধরনের দুঃসংবাদ এলো। ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসাকে বড় ধরনের বিপদে ফেলবে বলেই মনে হচ্ছে। আজকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সব থেকে সক্রিয় থাকা যে টেলিভিশন চ্যানেল, যে চ্যানেলকে নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতা অনেক উল্লাস করেছে, সেই যমুনা টিভি এই খবরটা প্রথমে দিয়েছে। এছাড়াও অন্যান্য গণমাধ্যমও এই খবরটা নিশ্চিত করেছে। প্রথম আলো এই খবরটা নিশ্চিত করেছে। ভারতে যে সুবিধা আমরা 2020 সাল থেকে পেতাম, সেই সুবিধা বাতিল করে দিয়েছে, যার ফলে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বড় ধরনের বাধার সম্মুখীন হবে এবং বাংলাদেশি পণ্য পার্শ্ববর্তী একাধিক দেশে রপ্তানি করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। বাংলাদেশের ব্যবসার জন্য ক্রমেই যেন অন্ধকার ঘনিয়ে আসছে। যখন প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলন করছেন বাংলাদেশে, সেখানে অনেক আশাবাদ ব্যক্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে, তখন আমরা এর আগে আমরা আমেরিকার শুল্ক আরোপের যে দৃশ্যটা দেখেছি, এরপরে এবার দেখলাম ভারতের চুক্তি বাতিলের দৃশ্য। ট্রান্সশিপমেন্ট যে চুক্তি, সেই চুক্তি ভারত বাতিল করে দিয়েছে। যমুনা টেলিভিশন যেটা বলছে সেটা হচ্ছে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার যে ব্যবস্থা, সেটি বাতিল করে দিয়েছে ভারত। অর্থাৎ এখন আর ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের কোনো পণ্য পার্শ্ববর্তী নেপাল, ভুটান এই দুটি দেশে অন্তত যেতে পারবে না। ভারতের ভূখণ্ড ব্যবহার করে যত রপ্তানির কার্যক্রম হতো, সেই রপ্তানির কার্যক্রম বন্ধ করে দিল ভারত। 2020 সাল থেকে এই সুবিধা বাংলাদেশ পেয়ে আসছিল। 2025-এ এসে ভারত এটা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের রপ্তানি বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে গেল। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। 2020 সালের জুন মাস থেকে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, 2020 সালের 29 জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে যে সকল পণ্য, বাংলাদেশের যে সকল পণ্য ঢুকে গেছে, শুধুমাত্র সেগুলোকেই ভারত থেকে বের হয়ে যাওয়ার অনুমতি ভারত দেবে। এছাড়া নতুন করে কোনো পণ্য ভারতের মাটিতে ঢুকতে পারবে না এবং ভারতের মাটি ব্যবহার করে কোনো পণ্য আর বাংলাদেশ রপ্তানি করতে পারবে না। এর আগে আওয়ামী লীগ সরকারের জন্য একটা বড় সমালোচনা ছিল। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে বিজনেস করতে দিচ্ছে, ভারতের এক রাজ্য থেকে আর এক রাজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ দিয়েছে। বাংলাদেশও যে ভারতের মাটি ব্যবহারের সুযোগ নিয়েছিল, সেই আলোচনাটা খুব একটা হয়নি। 2020 সালের 29 জুন থেকে আমরা সেই সুবিধা পাচ্ছিলাম। এখন অন্তত পক্ষে নেপাল এবং ভুটানে যে সকল পণ্য আমাদের দেশ থেকে রপ্তানি হতো, সেই রপ্তানিতে বড় ধরনের বাধা সৃষ্টি হলো। অর্থাৎ স্থলপথে ভারতের মাটি দিয়ে আর কোনো পণ্য রপ্তানি করা সম্ভব হবে না। পুরোটাই এখন জলপথে ঘুরে ঘুরে করতে হবে অথবা আকাশ পথে করতে হবে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ব্যবসার জন্য চরম একটা দুঃসংবাদ। এই দুঃসংবাদ যখন আসলো, তখন বিএনপি নেতা শামসুজ্জামান খান দুদু তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বললেন। তিনি পদত্যাগ করে ছাত্রদের নতুন দলে যোগদান করে রাজনীতি করতে বললেন এবং নির্বাচন করে দেখতে বললেন তার জনপ্রিয়তা কত। প্রধান উপদেষ্টাকে নিয়ে নানা রকমের আলোচনা যখন চলছিল যে তাকে আরও 5 বছর ক্ষমতায় রাখতে হবে, আরও 10 বছর ক্ষমতায় রাখতে হবে, এরকম প্রেক্ষাপটে শামসুজ্জামান খান দুদু অর্থাৎ বিএনপির এই অবস্থানটা বেশ গুরুত্বপূর্ণ। দুদু কি বললেন? দুদু বললেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের নতুন দলের নেতৃত্ব নেন আপনি। বুধবার আজকেই জাতীয় প্রেস ক্লাবে সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এমন বক্তব্যই তিনি দিয়েছেন। দুদু বলেছেন, ডক্টর ইউনূস ছাত্রদের নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছে।
অনেকে এর বিরোধিতা করেছে, আমি কিন্তু করিনি। ডক্টর ইউনূস সত্যের সপক্ষে থাকেন, সাহস দেখান। আপনার যেহেতু এতই বিবেক আছে, এতই যখন সত্য জানেন, তখন ছেলেদের মাঠে ঠেলে না দিয়ে নিজে পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন, নির্বাচনে অংশ নেন। জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। এরপরে আরও তিনি বলেছেন, রাজনীতি করার জন্য তো আপনি একটা মামলাও খাননি। বিএনপির 50 লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, বেগম জিয়াকে চিকিৎসাধীন অবস্থায় জেল খাটতে হয়েছে। আমি দাবি করে বলতে পারি, বিএনপি যে ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল তা পারে না। বিএনপিকে রাস্তায় নামার আগেই নির্বাচন দেন, নইলে বলবো হাসিনার দিকে তাকান। বিএনপি সবসময় জনগণের সমর্থন এবং ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে, তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। তিনি হাসিনার দিকে তাকানোর এই কথাটা বলার মাধ্যমে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে হাসিনা সরকারের যেভাবে পতন হয়েছে, ইউনূস সরকারেরও তেমনভাবেই পতন হবে, এমন ইঙ্গিতই তিনি দিতে চাইলেন মনে হয়। প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে যখন এমন ইঙ্গিত দিলেন, প্রধান উপদেষ্টা যখন বিশ্ব বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলন করছেন এবং তার ক্ষমতা বৃদ্ধির জন্য নানা রকমের আলোচনা চারিদিকে তোলা হচ্ছে, পরিকল্পিতভাবেই তোলা হচ্ছে, তখন ভারত থেকে যে দুঃসংবাদটা আসলো এবং শামসুজ্জামান খান দুদু একেবারে সরাসরি বললেন যে প্রধান উপদেষ্টা ছাত্রদের নিয়ে নতুন দল তৈরি করেছেন। এত অভিনয়, এত নাটক না করে আপনি যেহেতু বিবেকবান, আপনি সৎ সাহসী মানুষ, আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব নেন এবং নির্বাচন করেন। আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরতে শুরু করেছেন? যারা ভারতে সহ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়েছিলেন, এরকমটা কি তারা ফিরতে শুরু করেছেন? তেমনটাই বলছে দৈনিক সমকাল। এবং দৈনিক সমকাল বলছে, রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। কারা গ্রেপ্তার হলেন? লম্বা সময় বিদেশে থাকার যাদের বৈধতা নেই, যারা বিদেশে আর থাকতে পারছেন না, সর্বোচ্চ পর্যায়ের নেতা না, যারা মধ্যম সারির নেতা, তারা নাকি এক ধরনের রিস্ক নিয়েই দেশে ফেরার চেষ্টা করছেন এবং দেশে ফিরেছেন। এরকম 2 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কাদেরকে গ্রেপ্তার করলো পুলিশ? কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ভারত থেকে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেছিলেন। প্রথমে ভারতে পালিয়ে গিয়েছিলেন, তারপরে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেছেন। আরও একজন নেপাল হয়ে বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন, তিনি মতিঝিল 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল। ভারত থেকে নেপাল হয়েই তারা ফিরেছেন এবং ফিরে অ্যারেস্ট হয়েছেন পুলিশের কাছে। এদিকে ঝটিকা মিছিল থেকে একাধিক জনকে অ্যারেস্ট করার ঘটনাও ঘটেছে। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ একদিন আগেই ঝটিকা মিছিল করেছে। আওয়ামী লীগ এরকম ঝটিকা মিছিল এবং শোডাউন করার নাকি পরিকল্পনা করছে। পরিকল্পনা তখনই করছে যখন ইউনূস সরকারের মনোযোগটা অন্যদিকে, তারা বিনিয়োগকারীদের সম্মেলন করছে, আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে যখন তারা ব্যতিব্যস্ত, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরে আবার ঐক্যবদ্ধ হওয়ার কিংবা ঐক্যবদ্ধ করার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন পেছনে পেছনে, তলে তলে, এমনটাই শোনা যাচ্ছে। ঝটিকা মিছিল থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পিরোজপুরের সালাউদ্দিন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এমন তথ্য দিয়েছে দৈনিক প্রথম আলো।